ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি সুপারিশ 32টি দলের সমর্থন লাভ করেছে। কেন্দ্রীয় সরকার বিজেপি এটা চাইছে কেন? দেখুন, এর আগেও আমি এই ব্যাপারে বিতর্কে আমি বলেছিলাম, একটি একটি নির্বাচন করতে লোকসভা এবং বিধানসভা, ধরুন একটি লোকসভা নির্বাচন হচ্ছে, সেই সময় একটি রাজ্যের সেই 42টি কেন্দ্রে তার নির্বাচন করতে যে খরচ এবং তার পাশাপাশি বিধানসভা নির্বাচন করতে যে খরচ যদি আমরা দেখি, এই খরচ কিন্তু অনেকটা বেড়ে যায়। সেই জায়গায় লোকসভা এবং বিধানসভা একসাথে হলে একটা আর্থিকভাবে সাশ্রয় হওয়ার জায়গা আছে। দ্বিতীয়ত হচ্ছে, যখনই লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় তখনই আপনারা দেখবেন যে কিছু ইলেকশনের নির্বাচনী বিধিনিষেধ সেই সময় জারি করা হয়। এই নির্বাচনী বিধিনিষেধের কারণে অনেক সময় কাজ করবার ক্ষেত্রে, সে কেন্দ্রীয় সরকারি প্রকল্প হোক, রাজ্যের সরকারের প্রকল্প হোক, পৌর প্রকল্প হোক, পঞ্চায়েত প্রকল্প হোক, সেটা আটকে যায়। ফলে সেই বিষয়টাও কিন্তু এই এক দেশ এক নির্বাচন হলে সেটা দূর হবে। তৃতীয়ত দেখবেন যে আমাদের পরীক্ষা বিভিন্ন সময় দেখা যায় এই নির্বাচনের কারণে পরীক্ষার রুটিন ডিস্টার্বড হয়, এবং অনেক সময় আমি দেখেছি যে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়, যেহেতু নির্বাচন ডিউ হয়ে যায়, সেই সময় পরীক্ষা থাকার কারণে নির্বাচনের প্রচারের জন্য যে সময়, সেই সময়টুকুও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু পায় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা ভাবি এই যে বলছে বিজেপি বা এখানে যখন মুখ্যমন্ত্রী চ্যান্সেলর হওয়ার বিল আনেন, তখন আমি একটা কথা বলি, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির নিজস্ব এজেন্ডা নয়। সরকার, মুখ্যমন্ত্রী, ভাইস চ্যান্সেলর চিরজীবন কি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি থাকবেন? নতুন কেউ আসবে। তো আমরা যখন বিরোধিতা করেছিলাম যে এই মুখ্যমন্ত্রী কত 19 না 22 23 কতগুলো দপ্তর সামলান, তো তারপরে আবার যদি চ্যান্সেলর হন, শুধু চ্যান্সেলর হিসেবে তাকে কনভোকেশন অ্যাটেন্ড করতে হলে তাহলে তো তিনি কাজ করবেন কখন? ফলে মুখ্যমন্ত্রীর কাজের মাঝখানে বাড়তি কাজ চাপিয়ে দেওয়াটার যেরকম বিরোধিতা করেছিলাম, নির্বাচন একাধিক, কেননা আমাদের 3 স্তরের নির্বাচন হয়, কেন্দ্র, রাজ্য এবং লোকাল সেলফ গভর্নমেন্টের। ফলে সেই জায়গায় যদি বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসাথে হয়ে যায়, স্বাভাবিকভাবে তার সুফল কিন্তু প্রশাসনিকভাবে পড়বে, আর্থিকভাবে পড়বে, এবং তার সাথে সাথে আমাদের যে কাজ গভর্নমেন্ট ওয়ার্ক, সেটার ক্ষেত্রেও কিন্তু যে সময়ের যে অন্তরায় বা সময়ের মধ্যে যে প্রতিবন্ধকতা, সেটাও বিরোধিতা করছে কেন 15টা দল? 15টা দল বিরোধিতা করছে, তাদের যেটা ভাবনা যে লোকসভা এবং বিধানসভা একসাথে হলে তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এই কারণে বিরোধিতা করছে। কিন্তু এইটা বুঝতে হবে, আজকে যে ক্ষমতায় আছে কালকে সে ক্ষমতায় নাও থাকতে পারে। একসময় কংগ্রেস এই দেশের সর্বোচ্চ প্রতাপশালী দল ছিল, আজকে কংগ্রেস নেই। ফলে স্বাভাবিকভাবেই কোনো ইতিহাস তো কোনো থেমে থাকা বিষয় নয়। একটা নদী যেরকম সর্বদা বহমান, আপনি যদি একটা জলে ডুব দেন, সেই জলে কিন্তু পরের বার ডুব দিতে পারবেন না, সেই জলটা বেরিয়ে যাবে নদীর জলে। ফলে স্বাভাবিকভাবে এই বিরোধিতার কোনো যুক্তিপূর্ণ কারণ নেই। আর ইভেন আমরা যদি প্রত্যেকটা স্টেটেও দেখি, তাহলে দেখবেন লোকসভা বিধানসভা নির্বাচন একসাথে হয়েছে, এই যে রাজনৈতিক দলগুলি বিরোধিতা করছে তারা সেই নির্বাচনে লড়েছে, কোনো সময় জিতেছে, কোনো সময় হেরেছে। ফলে যুক্তিপূর্ণ বিরোধিতা নয়, শুধু কেন্দ্র বিরোধিতা বা বিজেপি বিরোধিতা করবার জন্য এই বিরোধিতা করা হচ্ছে। দেখছে, দেখুন, প্রথমত আমি বলবো যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলোরও শিক্ষা গ্রহণ করার জায়গা রয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি প্রথম থেকে সংহতি জানিয়েছি, এবং মনে করি যে রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস দল হিসাবে তাদের প্রতি যে আচরণ করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে, যে অপমান করেছে, তা কোনোভাবেই কাম্য নয়। একটি কথা, সাধারণ একজন নাগরিক হিসাবে, কোনো জনপ্রতিনিধি নয়, আমার মনে হয়েছে যে এই আন্দোলনের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতারণাও করেছে, এবং ওনাদের যে দাবি, সেই দাবিগুলোকে ঘুরপথে তিনি মান্যতা দিয়ে আসলে ওনারা যাদেরকে অপরাধী হিসাবে, অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছেন, তাদেরকে প্রাইস পোস্টিং দিয়েছে। তবে একটা কথা নিশ্চিতভাবে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে ডাক্তাররা আমাদের কাছে ভগবান স্বরূপ। এটা ঠিক যে রাজ্যের 250-র বেশি মেডিকেল কলেজ, তার খুব অল্প সংখ্যক
যতদূর সম্ভব 25-26টি মেডিকেল কলেজ বা জেলা হাসপাতাল মিলিয়ে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, কিন্তু এই জায়গাগুলো চিকিৎসার ক্ষেত্রে অন্যতম পীঠস্থান এবং ডাক্তাররা যেহেতু ভগবান স্বরূপ, গরিব মানুষরা দীর্ঘদিন ধরে ডাক্তারদের এই আন্দোলনের প্রতি সংগতি জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। সারা রাজ্যের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও তাদের সাথে থাকবেন, এটা নিশ্চিত জেনে আমি শুধু অনুরোধ করতে পারি বা আবেদন করতে পারি যে জুনিয়র ডাক্তাররা এবার কাজে ফেরবার ব্যাপারে তারা বিবেচনা করুন এবং তার পাশাপাশি তাদের আন্দোলনকে সংহতি জানাতে রাজ্যের মানুষ, সাধারণ মানুষ কিভাবে তাদের পাশে থাকতে পারেন সেটাও যদি তারা খুলাসা করে বলেন, তাহলে একদিকে গরিব মানুষের চিকিৎসার যে প্রয়োজন সেই প্রয়োজনটাও মিটবে এবং জুনিয়র ডাক্তারদের যে নিরাপত্তার যে দাবি তারা রেখেছেন সেই নিরাপত্তার দাবি এবং সর্বোপরি রাজ্যের মানুষ, আমি আবার বলছি যে আরজি করের বিচার যদি না হয় তাহলে ভবিষ্যতে যেহেতু রাজ্যে আর কোনো মেয়ে বিচার পাবে বলে আমি বিশ্বাস করি না, ফলে সেই আন্দোলনের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররাও কিন্তু একটা বড় মার্গ বা একটা পথ নির্দেশিকা অবশ্যই তাদের আন্দোলনের মধ্যে দিয়ে দিতে পারে। দেখুন, প্রথম দিন থেকে এই কথা বলেছি, সন্দীপ ঘোষ একজন অত্যন্ত ধূর্ত ক্রিমিনাল মেন্টালিটির একজন মানুষ। ওনার মধ্যে একটা শয়তানের মস্তিষ্ক কাজ করে, ফলে এই ঘটনা ঘটার পরে, ঘটনা যে সময় ঘটে তারপরে পুলিশ আসা, পরিবারের লোকজন আসা, এই যে পরপর যে টাইম ফ্রেমগুলো দেখা যায়, সেইখানে আপনাকে ভাবতে হবে একজন পিজিটির ডক্টর স্টুডেন্ট, তার এই নৃশংসভাবে মার্ডার হয়েছে, অথচ প্রিন্সিপাল কলেজে আসেননি, ওয়েট করছিলেন টু মেক দ্য প্ল্যান। এই ঘটনাটাকে কিভাবে আড়াল করা যায় তারই নিশ্চিতভাবে পরিকল্পনা করছিলেন। ফলে আমাদের ক্ষেত্রে কি হলো, আমি যদি কোনো একটা কলেজের প্রিন্সিপাল হই, আমার কলেজের কোনো ছাত্রের কোনো ঘটনা ঘটলে ইট ইজ মাই ডিউটি টু বি প্রেজেন্ট দেয়ার অ্যাজ আর্লিয়েস্ট অ্যাজ পসিবল। আমার তো তখনই স্পটে চলে যাওয়া উচিত। আমি প্রিন্সিপাল হিসেবে খবর পেয়েছি, কেন পুলিশ এসছে আগে, পরিবার খবর পেয়েছে, তাহলে প্রিন্সিপাল নিশ্চিতভাবে তাদের অনেক আগে জানে, তাহলে তা সত্ত্বেও আসেনি কেন? এর মধ্যেই লুকিয়ে আছে ওনার অপরাধের সাথে যুক্ত থাকার সম্ভাবনা বা অপরাধের সাথে প্রত্যক্ষভাবে ওনার যুক্ত থাকার সম্ভাবনা কিন্তু এর দ্বারা প্রমাণিত হচ্ছে। আমি শুধু এইটুকু বলবো যে এই ভদ্রলোককে ঘিরে যে হোল যে হেলথ স্ক্যাম এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গ লবির ডক্টর সুশান্ত রায়, এক একজন মানে রত্ন, শুনি নাকি ওনার ছেলে, তারপরে কারো সিএমএইচ এর ছেলে, এরা নাকি কোনো মানে কলেজে উপস্থিত না থেকেও তারা মাইনে টাইনে তুলে নিয়ে জানে, সব নিয়ে একটা বড় স্ক্যাম তৈরি হয়েছে। নিশ্চিতভাবে আজকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা এই ব্যাপারে প্রেস করবে এবং পরবর্তীকালে আমি উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলোকে নিয়ে যা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আমরাও আমাদের উত্তরবঙ্গে এই ব্যাপারে একটা সাংবাদিক বৈঠক ডেকে আপনাদেরকে এই ব্যাপারে অবগত করব।